Is Rifa the story? আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত। প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে। আজকে যে ঘটনাটি শেয়ার করতে চলে আসলাম আমি আপনাদের মাঝে, ঘটনাটি গালি বাবরারের লেখা রিধিকা চ্যাপ্টার 2 গল্পের 3য় পর্ব। আশা করি ঘটনাটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। দৌড়ে বাবার কবরের সামনে এসে বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে, এখনো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। বাসা থেকে কোদালও আনা হলো না রিধিকা। এখন আমরা কি করব? তাকিয়ে দেখলাম রিধিকা কবরের ঠায় দাঁড়িয়ে আছে আর কি যেন ভাবছে। আমি বললাম, রিধিকা কি হয়েছে? রিধিকা বলল, ওইখানে কেউ আছে। আমি দেখলাম আমরা এখানে আসার সাথে সাথে একটা কালো ছায়া কবরের কাছ থেকে উঠে দৌড়ে এদিক থেকে ওদিকে চলে গেল। মিহাদ তখন ভয়ে ভয়ে বলল, কি বলছো? আমি তো তেমন কিছুই লক্ষ্য করলাম না। কোন দিকে গেছে? চলো আমরা সেদিকে যাই, কিছু পেলেও পেতে পারি। রিধিকা বলল, হ্যাঁ চলেন, ওইদিকে গেছে। আর একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো তান্ত্রিক বলেছিল আপনার মা ছিলই কবে। তার মানে কি আপনার মাও অনেক আগে মারা গিয়েছে? এমনটা কি হওয়া সম্ভব? মিহাদ তখন বলল, আরে কি বলছো এটা তুমি? মাকে আমি তো সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, মা মারা যাবে কেমনে? মা তো সবসময় আমার সাথেই ছিল। রিধিকা বলল, এখানে যা হচ্ছে তাতে মনে হয় না কোনো কিছুই অসম্ভব। যুক্তি দিয়ে এখানে কিছু প্রমাণ করার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিছুই না। তবে তান্ত্রিকের কথাটা আমাকে অনেক ভাবাচ্ছে। তখন মিহাদ বলল, এটা নিয়ে এত ভেবো না রিধিকা। তান্ত্রিক এটা এমনি বলেছে, হয়তো আমাদেরকে বিভ্রান্তি করার জন্য। আমার মা হয়তো তাদের কবজায় আছে। তারপর আমরা সেদিকে গেলাম তাড়াতাড়ি, যেদিকে রিধিকা কাউকে দেখতে পেয়েছিল। হঠাৎ একটা কান্নার শব্দ ভেসে আসলো সেদিক থেকে। আমরা যতই এগোচ্ছি ততই কান্নাটা বাড়তে লাগলো। মনে হচ্ছে যেন চারপাশ থেকে আসছে শব্দটা। আমরা একদিকে তাকালে মনে হচ্ছে অন্য দিক থেকে আসছে, আবার ওদিকে তাকালে মনে হচ্ছে অন্য দিক থেকে আসছে। রিধিকা বলল, সে মনে হয় আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতে চাইছে, তাই শুধু এদিক ওদিক করাচ্ছে আমাদের। তবে কান্নার শব্দটা কিন্তু অনেক কিউট, তাই না? এত রাতে এমন কান্নার শব্দ শুনতে কার না ভালো লাগে? আমার তো এই শব্দ তালে তালে নাচতে ইচ্ছে করছে। আমার যদি কখনো ব্রেকআপ হয় তাহলে আমি এভাবেই কাঁদবো। তখন মিহাদ বলল, রিধিকা আমার ভয়ে ফাটছে আর তুমি মজা করছো। কে কাঁদছে এভাবে? শুধু শব্দই শুনতে পাচ্ছি, কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথা থেকে আসছে এই কান্নার শব্দটা? রিধিকা বলল, ঠিক আমাদের পিছন থেকে, মানে আমরা কান্না করা মানুষটাকে পিছনে ফেলে এসেছি। সে এখনো আপনার বাবার কবরের সামনে বসে আছে আর কান্না করছে। ওই দেখেন। দূর থেকে দেখলাম ঠিকই তো, একটা মহিলা বাবার কবরের সামনে বসে কান্না করছে অন্যদিকে মুখ করে। একটু এগিয়ে যেতেই দেখলাম সেই মহিলার সামনে একটা লাশ রাখা, কালো কাপড় দিয়ে ঢাকা। লাশকে সামনে রেখে সে কান্না করছে আর অস্পষ্ট ভাষায় কিছু একটা বলছে। আমরা প্রায় তার কাছাকাছি চলে এসে জিজ্ঞেস করলাম, এই যে কে আপনি? এভাবে কান্না করছেন কেন এখানে বসে? আর এই লাশটা কার? কিন্তু সে কোনো জবাব না দিয়ে কান্না আরো বাড়িয়ে দিল। রিধিকা বলল, আন্টি আপনি এভাবে কাঁদবেন না। এবার সেই মহিলা ঘুরে তাকালো আমাদের দিকে। তাকে দেখে আমাদের চোখ বড় বড় হয়ে গেল। এটা তো আমার মা, কিন্তু মায়ের এমন ভয়ানক রূপ দেখতে হবে আমি কখনো কল্পনাও করিনি। আমি বললাম, মা তুমি, কি হয়েছে তোমার? এখানে কি করছো? কার লাশ সামনে নিয়ে কান্না করছো? এই বলে আমি মায়ের দিকে যেতে লাগলাম। রিধিকা পিছন থেকে আমাকে টেনে ধরে বলল, মিহাদ সে আপনার মা না, তার কাছে যাবেন না প্লিজ। তখনই ওই মহিলা চিৎকার করে বলে উঠল, এই মেয়েকে আমাদের ব্যাপারে কথা বলতে না কর। আজ 24টা বছর ধরে আমি তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু যখন সময় আসলো তখন তুই তোর মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছিস। কেন এমন করছিস? নিজেকে বাঁচিয়ে রেখে কি করবি তুই? এই জীবিত আর দুর্বলদের পৃথিবীতে থেকে নিজেকে আর ক্লান্ত করিস না বাবা। চল আমাদের সাথে, চলে আয় আমাদের কাছে। নিজের মায়ের মুখে এসব কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মা কি বলছো এসব তুমি? আমি তোমার ছেলে, শেষ পর্যন্ত তুমিও আমাকে মৃত বানানোর জন্য এসব বলছো? সে বলল, তুই আর পালাস না বাবা মৃত্যু থেকে। এই দেখ এটা কার লাশ। এটা বলার সাথে সাথে সামনে থাকা লাশের উপর থেকে কালো কাপড়টা বাতাসে সরে গেল। এটাই বোধহয় বাকি ছিল।
সেটা আর কারণ নয়, বরঞ্চ আমার নিজের লাশ ছিল। আপনি মা হয়ে কিভাবে নিজের সন্তানকে এমন পরিস্থিতিতে ফেলতে পারেন? আমি জানি আপনি অনেক আগেই মারা গিয়েছেন। এতদিন আপনার ছেলের সাথে কিভাবে থেকেছেন তা জানি না। আমি যদি এই কথা মিহাদকে বলি সে বিশ্বাস করবে না, তাই আপনি নিজেই বলেন আপনি মারা গিয়েছেন আর আপনার ছেলেকে এই মৃত্যুর দুনিয়া থেকে রক্ষা করেন। আপনিও সবার সাথে তাল মিলিয়ে আপনার ছেলেকে পাগল বানাবেন না। মিহাদ তখন বলল, হৃদিকা এসব কি বলছো তুমি? আমার মা মারা যায়নি, তোমাকে বলছিলাম, তবুও তুমি একই কথা বারবার বলছো কেন? তোমাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে আমার। এই মুহূর্তে চলে যাও এখান থেকে। লাগবে না আমার এমন কারো সাহায্য যে আমার মাকে নিয়ে উল্টোপাল্টা বলবে। এরপর সেই মহিলা নরম গলায় বলল, মিহাদ ওকে দোষ দিস না বাবা, হৃদিকা যা বলছে সত্যি। আমিও সেই দিন তোর বাবার সাথে মারা গিয়েছিলাম। মিহাদ বলল, মা এসব তুমি কি বলছো? পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি মারা গেছো মানে কি? হৃদিকার সাথে তুমি তাল মিলাচ্ছ তাই না? মা বলল, না মিহাদ, তাহলে শোন সেদিন কি হয়েছিল। তোর যখন 5 বছর বয়স, আমাদের সংসারে অনেক অভাব অনটন চলছিল, কিন্তু তোর বাবা আমাকে সেটা বুঝতে দিত না। আমিও বুঝতাম কিন্তু তাকে কিছু বলতাম না। মানুষটা আমাদের সুখের জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই আমাদের অবস্থা উন্নতি হতে লাগলো। খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি হলো, গাড়ি হলো, বলতে গেলে ম্যাজিকের মতো। আমি তোর বাবাকে জিজ্ঞেস করেছিলাম এত তাড়াতাড়ি কিভাবে হচ্ছে এসব? তুমি আসলে কি কাজ করছো বলো তো? সে বলেছিল আমি কি কাজ করি সেটা সম্পূর্ণ গোপন রাখতে বলা হয়েছে। ভালো হবে তুমি আমাকে কখনো জিজ্ঞেস করবে না আমার কাজের বিষয়ে। আমি যা করছি তা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য করছি। তারপর আর কখনো তাকে জিজ্ঞেস করিনি এসব বিষয়ে। হঠাৎ একদিন রাতে তোর বাবা বাসায় ফিরতে দেরি করেছিল। সাধারণত এত দেরি করে না কখনো। আমার খুব চিন্তা হতে লাগলো। তোকে ঘুম পাড়িয়ে আমি তোর বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। এরপর তাড়াহুড়ো করে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে যেন আসলো তোর বাবা। দেখলাম তার চেহারায় কয়েকটা আঘাতের চিহ্ন। আমি বললাম, কি হয়েছে তোমার? চোট পেলে কিভাবে মুখে? কিন্তু তোর বাবা আমার কথার জবাব না দিয়ে বলল, এখন এসব কথা বলার সময় নেই, তাড়াতাড়ি মিহাদকে নাও, আমাদের এখনই যেতে হবে, ওরা আসছে আমাদের মারতে। আমি খুব ভয় পেয়ে গেলাম। বললাম, কারা আসছে? এসব কি বলছো তুমি? সে আমাকে ধমকের স্বরে বলল, এত কথা বলার সময় নেই এখন, যা বলছি তা করো। মিহাদকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। কথা না বাড়িয়ে আমি তোকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। তুই তখনও ঘুমিয়েছিলি। কিছুক্ষণ পর তোর বাবা একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলো। গাড়িতে উঠে এসে বলল, মিহাদকে আঁচল দিয়ে ঢেকে রাখো আর এই ইনজেকশনটা ওর পায়ের তলায় দিয়ে দাও। ওরা আমাকে মেরে ফেললেও আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না কখনো। এই বলে একটা ইনজেকশন এগিয়ে দিল, নীল রঙের কিছু দিয়ে পূর্ণ করা ছিল সেটা। আমি বললাম, এটা কিসের ইনজেকশন? তুমি সত্যি করে বলো, কি করছো তুমি? কারা আমাদের মারতে আসছে? সে আবার আমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, সব বলবো তোমাকে, এখন কিছু জিজ্ঞেস করো না, যেটা বলছি সেটা করো, আর ভুলেও গাড়ির বাইরে তাকাবে না, যা কিছুই হয়ে যাক। আমি আর ভয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না তোর বাবাকে। তবে বুঝতে পেরেছিলাম খুব খারাপ কিছু হতে চলেছে আমাদের সাথে। তোর পায়ের তলায় ইনজেকশনটা দিয়ে দিলাম, তুই কেঁদে উঠলি ঘুমের মাঝে। আমি তোকে শান্ত করে আবার ঘুম পাড়িয়ে দিলাম এবং তোকে আঁচলের নিচে লুকিয়ে রাখলাম। কয়েকবার চেষ্টা করার পর গাড়িটি স্টার্ট নিল এবং পুরো গতিতে গাড়ি ভাগালো তোর বাবা। কিছু দূর যাওয়ার পর মনে হলো গাড়ির উপরে ধপাস করে কিছু একটা পড়লো। আমি চমকে গেলাম। তোর বাবা বলল, একদম ভয় পাবে না, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দিব না। তারপর মনে হলো গাড়ির ছাদ ভেঙে ফেলছে কেউ। কয়েকবার ধূপ ধাপ শব্দ হলো। গাড়ির কাচের উপরে নখ দিয়ে আঁচড় দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো। আমি ভয়ে কান্না করে দিলাম আর তোকে শক্ত করে ধরে রাখলাম। তোর বাবা বলল, ভয় পেও না, কিছুই হবে না, আমি তোমাদেরকে রক্ষা করব, একটু ধৈর্য ধরো। এটা বলার সাথে সাথে গাড়িটা আচমকা উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ল। ধোঁয়ায় ভরে গেল চারিদিকে। আমি তোকে তখনও ছাড়িনি। আমার মাথা থেতলে গিয়েছিল। তোর বাবার রক্তাক্ত দেহটা সামনেই পড়েছিল। আমি তাকে ডাকতে চেয়েও পারলাম না। হঠাৎ দেখলাম ধোঁয়া ভেদ করে দুজন লম্বা লম্বা মানুষ এগিয়ে আসছে আমাদের দিকে। আমি ভেবেছিলাম হয়তো তারা সাহায্য করবে আমাদের, কিন্তু তারা যত এগিয়ে আসছিল আমার চোখ ততই ঝাপসা হয়ে যাচ্ছিল। তারা আসার আগেই আমি জ্ঞান হারালাম। যখন আমার হুঁশ আসলো তখন দেখলাম আমি রাস্তার কিনারে পড়ে আছি। আমাদের গাড়িটাও সেখানে উল্টে পড়ে আছে, কিন্তু তুই নেই, তোর বাবাও নেই। তাড়াতাড়ি উঠে তোকে আর তোর বাবাকে হন্য হয়ে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল, খাদের কিনারে একটা গাছের সাথে তোর বাবার দেহটা ঝুলে আছে। আমি দৌড়ে গেলাম সেখানে। ততক্ষণে তোর বাবা আর নেই।
আমি গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এটা কি হয়ে গেল আমাদের সাথে? এক মুহূর্তে যেন সবকিছু বদলে গেল। তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম, কোথাও তোকে পেলাম না। আমি পাগলের মতো এদিকে ওদিকে ছুটাছুটি করছি, তখনই সেই দুইজন লম্বা মানুষ তোকে কোলে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। তুই তখনও ঘুমেছিলি। জানি না সেদিন তোর ঘুম কেন ভাঙেনি। সেই দুজন এসে আমাকে বলল, তুমি মারা গেছো বিশ্বাসঘাতকের স্ত্রী। আমরা বিশ্বাসঘাতককে তার প্রাপ্য শাস্তি দিয়েছি। তোমার দেহ ওই গাড়িতে পড়ে আছে, কিন্তু তোমার আত্মা এত তাড়াতাড়ি মুক্তি পাবে না। তুমি সবার মাঝে একজন জীবিত মানুষের মতোই থাকবে। তুমি আমাদের জন্যই ছেলেকে লালন পালন করবে। ওর বাবা ওর ভিতর আমাদের সবচেয়ে মূল্যবান কেমিক্যাল রেখে গিয়েছে, তাই তোমার আত্মাকে আমরা যেতে দিইনি। এই নাও তোমার সন্তান, ঠিকভাবে লালন পালন করো, সময় হলে আমরা ফিরে আসব। এই বলে তোকে আমার কাছে দিয়ে তারা ধোয়ার মতো মিশে গেল। আমি দৌড়ে গেলাম খাদে পড়ে থাকা গাড়ির কাছে। সত্যি সেখানে আমার দেহ পড়ে আছে, আমি মারা গিয়েছি। এসব কি হয়ে গেল? আমি তোর মুখের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করলাম। কেউ শুনেনি সেদিন আমার কান্না। তোর বাবা কি বিশ্বাসঘাতকতা করেছিল সেদিন জানি না, যার জন্য আমাদের এত বড় শাস্তি পেতে হয়েছিল। এই পর্যন্ত একভাবে বলে মা থামলো। আমি আর হৃদিকা চুপ করে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিলাম। আমার চোখে পানি। যেই মায়ের আদরে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই মা নাকি অনেক আগেই মারা গিয়েছে। এমন কিছু শুনতে হবে আমি কখনো কল্পনাও করিনি। এগুলো শুনে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। মাকে কিছু বলতে চেয়েও পারছি না। হৃদিকা বলল, আপনি মারা গিয়েও আপনার ছেলেকে ভালোভাবে লালন পালন করেছেন, কিন্তু এখন আপনি এগুলো কেন করছেন? তাদের সাথে তাল মিলিয়ে আপনিও কেন মিহাদকে পাগল বানাচ্ছেন? আপনি তো জানেন মিহাদ মারা যায়নি, তাহলে কেন এমন করছেন? মা বলল, হ্যাঁ আমি জানি মিহাদ মারা যায়নি, কিন্তু তারা আমাকে বলেছিল মিহাদকে যদি তার মৃত্যু মেনে নেওয়াতে পারি, তাহলে এই জগতে আবার আমি স্বামী সন্তান একসাথে ফিরে পাবো। আমি তাদের উদ্দেশ্য জানি না, কেন তারা মিহাদের সাথে এমন করছে তাও জানি না। আমি তো শুধু আমার স্বামী সন্তানকে আবার ফিরে পাওয়ার জন্য এসব করছি। মিহাদ অনেকক্ষণ চুপ থেকে বলল, মা প্লিজ বলো এসব মিথ্যে। তুমি বেঁচে আছো মা, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। একবার বলো মা, যা বলছো সব মিথ্যে। মা তখন বলল, না মিহাদ, আমি সত্যিই নেই সেদিন থেকে। তোকে আর এসব নিয়ে বিরক্ত করব না। আমি তাদের কথা লোভে পড়ে তোকে এই কয়দিন বিরক্ত করছি। আমাকে মাফ করে দিস বাবা, আমি চলে যাচ্ছি। তবে এটা জেনে রাখ, তুই মারা যাসনি। তুই তোর মৃত্যু মেনে নিবি না কখনো। তারা সব রকম চেষ্টা করবে তোকে মৃত প্রমাণ করার জন্য। তুই সাহসের সাথে সবকিছু মোকাবেলা করবি। আর রিদিকা, তুমি আমার ছেলেটার সাথে থেকো, ওকে সাহায্য করো। আমি গেলাম। মিহা তখন কান্না করতে করতে বলল, না মা যেও না তুমি, আমি তোমাকে হারাতে পারবো না। মা তুমি যেও না। তার মা তখন বলল, না মিহাদ, এটা হয় না। আমার এখন যেতেই হবে। আমি থাকলেই আমাকে দিয়ে তোকে বিরক্ত করাবে তারা, তাই আমার চলে যাওয়াই ভালো। হৃদিকা বলল, ঠিক বলেছেন আন্টি, আপনি থাকলেই তারা আপনাকে দিয়ে আবারও নতুন কিছু করার চেষ্টা করবে। তাই আপনি চলে যান এখন। পৌঁছে ফোন দিয়েন, টাকা না থাকলে মিস কল দিয়েন। শেষ মুহূর্তে এটা শুনে আন্টি হেসে বলল, হৃদিকা এভাবে আমার ছেলেকে সবসময় সাপোর্ট করো। তাহলে যাই আমি এখন, ভালো থেকো তোমরা। এই বলে মা চলে গেল, আর সামনে থাকা আমার লাশটাও হাওয়ায় মিলিয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আমি আর হৃদিকা একে অপরের দিকে তাকিয়ে আছি। হৃদিকা বলল, কষ্ট পাবেন না মিস্টার মিহাদ, কেউ চিরদিন থাকে না, সে যতই আপন হোক না কেন। এখন নিজেকে শক্ত করেন। অন্তত এটা জানতে পারলেন যে তারা আপনার পিছনে ওই কেমিক্যালের জন্য লেগেছে, যেটা আপনার বাবা আপনার মধ্যে লুকিয়ে রেখেছে। মিহাদ তখন বলল, হ্যাঁ কিন্তু তারা তো চাইলে আমাকে মেরে ওই কেমিক্যাল নিয়ে নিতে পারে। তাহলে আমাকে না মেরে মৃত প্রমাণ করার জন্য উঠে পড়ে কেন লেগেছে? নিশ্চয় এখানে কোনো রহস্য আছে, যা সম্পর্কে এখনো আমরা জানি না। হৃদিকা একটু চিন্তা করে বলল, আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কোনো উত্তর নেই। উত্তর আমাদের খুঁজে বের করতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব ভাবতেছি। মিহাদ তখন আচমকাই বলল, বাবার কবর থেকে শুরু করি। বাবার মরাদেহ যেহেতু ওই ল্যাবে দেখে এসেছি আমি, তাই দেখতে হবে কবরে বাবার মরাদেহের কোনো চিহ্ন আছে কিনা। হৃদিকা বলল, কবর কি হাত দিয়ে খুঁড়বেন? কুদাল আনতে গিয়েই তো এক মহিলার কাছে মার খেয়ে এলেন, আবার কি মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? মিহাদ তখন বলল, এবার মায়ের খেলেও আমরা কোদাল নিয়েই আসবো। আমরা দুইজন আলাদা আলাদা ভাবে যাব। তুমি গিয়ে তাদের সাথে কথা পেঁচাবে, আর আমি ওই ফাঁকে কোদাল নিয়ে চলে আসব। ওই তান্ত্রিক তো তোমার কথার প্রেমে পাগল হয়ে আছে এমনিতেই। হৃদিকা তখন বলল, ও আচ্ছা, এইবার আমাকে মার খাওয়ানোর ধান্দা। ঠিক আছে, খেলাম না হয় মায়ের আপনার জন্য। আন্টি তো যাওয়ার আগে আপনার সব দায়িত্ব আমার উপর দিয়ে গিয়েছেন, তাই আমি তো আপনার অভিভাবক।
আমি হাসতে হাসতে বললাম, ঠিক আছে চলেন আমার অভিভাবক। প্রথমে তুমি যাবে বাসায়, যখন তুমি তাদের সাথে কথা বলবে তখন আমি লুকিয়ে জানালা দিয়ে বাসায় ঢুকে পড়বো এবং কোদাল নিয়ে চলে আসব। এই পরিকল্পনা করে দুজন গেলাম। আমি বাসা থেকে একটু দূরে গাছের আড়ালে লুকিয়ে রইলাম। হৃদিকা বাসার দিকে এগিয়ে গেল। মেয়েটা সাহস আছে বলতেই হবে, কোনো কিছুকেই পাত্তা দেয় না। হৃদিকা সাথে না থাকলে আমি হয়তো এতক্ষণে আমি তাদের কথা মেনে নিয়ে নিজেকে মৃত ঘোষণা করে ফেলতাম। হৃদিকা গিয়ে দরজায় টোকা দিল। এবার আর তান্ত্রিক দরজা খুলল না, সেই মহিলা দরজা খুলে দিল। তাহলে তান্ত্রিক গেল কোথায়? ওই মহিলা অদ্ভুত এক হাসি দিয়ে বলল, একা এসেছো? মিহাদকে বুঝি গাছের পিছনে লুকিয়ে রেখে এসেছো? হৃদিকা বুঝে গেল আমাদের প্ল্যান সম্পর্কে আগেই জেনে গেছে তারা। হৃদিকা চিৎকার করে বলল, মিহাদ পালিয়ে যান। আমি হৃদিকার চিৎকার শুনে গাছের পিছন থেকে বের হয়ে এলাম। তখনই আমার কাঁধে কেউ হাত রেখে বলল, ভাগ্নে আবার এসেছো? তাকিয়ে দেখলাম সেই তান্ত্রিক আলবার্ট দাঁড়িয়ে আছে। আমি এবার সাহস করে বললাম, তখন তো সেই মহিলা বলে কিছু করিনি তাকে, আপনি আমার সাথে লাগতে আসবেন না, তাহলে আপনার চানাচুর মুড়ির মতো মেখে ফেলবো। এই বলে আমি তার মুখ বরাবর হাত উঠালাম ঘুষি দেওয়ার জন্য। সে খপ করে আমার হাতটা ধরে ফেললো এবং বলল, এত তাড়াহুড়ো কিসের ভাগ্নে? মাত্রই তো জানতে পারলা তোমার মা মারা গিয়েছে, নিজের মৃত্যুর জন্য তো একটু চিন্তা করো। এই বলে সে আমার মাথায় আঘাত করলো হাত দিয়ে। আমার মনে হলো যেন কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করেছে। আমি বসে পড়লাম সেখানে হাঁটু কেড়ে। ওদিকে সেই মহিলা হৃদিকাকে একটা ধাক্কা দিল এবং হৃদিকা অনেকটা দূরে গিয়ে পড়লো। আবার সেই মহিলা হৃদিকার কাছে গিয়ে বলল, তোকে তো আলবার্ট বলেছিল এখান থেকে চলে যেতে, কিন্তু তুই যাসনি। এবার নিজের জীবন দিয়ে মূল্য দে। এই বলে সে আবার হৃদিকার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই কোথা থেকে যেন বাতাসের মতো রিফান এসে ওই মহিলাকে এক ঝটকা মেরে দূরে ফেলে দিল। হৃদিকা ধীরে ধীরে উঠে বলল, রিফান ভাইয়া আপনি? কখনো ভাবিনি আমাদের আবার দেখা হবে, অনেক মিস করছিলাম আপনাকে। সেই মহিলা চিৎকার করে বলল, রিফান এখানে আসা তো ঠিক হয়নি, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। রিফান বলল, আপনি আমার বন্ধুকে আঘাত করবেন আর আমি কি না এসে পারি বলেন কাকিমা? ওই মহিলাটি তখন বলল, তাহলে তোর বন্ধুর সাথেই তুই মরবি এখন, আমাদের সাথে কখনো পারবি না তোরা, আমরা তোদের চেয়ে অনেক শক্তিশালী। রিফান ভাইয়া বলল, আরে কাকি আপনার মাথা তো গেছে, আমাকে আর কয়বার মারবেন? তবে আপনাকে এখানে দেখে ভালো লাগলো, অবশেষে সব শয়তান একসাথে হলেন। কাকিমা তখন বলল, তুই আমার স্বামী সন্তানকে মেরেছিস, তুই কি ভাবছিস সেভাবেই তোকে ছেড়ে দেব? আমার অনুরোধেই আলবার্ট তোকে এই মৃত্যুর দুনিয়ায় নিয়ে এসেছে। স্বামী সন্তানকে হারিয়ে সেদিন আমিও আত্মহত্যা করেছিলাম, কারণ আমি জানতাম তোকে শাস্তি দিতে হলে আমাকেও আত্মা হতে হবে। তারপর আলবার্টের সাহায্যে আমি একটা শক্তিশালী আত্মাতে রূপান্তরিত হই। রিফান বলল, সবই বুঝলাম, কিন্তু এই আলবার্টটা আবার কে? হৃদিকা বলল, ওই যে আমাদের মহান তান্ত্রিক মশাইয়ের নামই আলবার্ট। রিফান হাসতে হাসতে বলল, আলবার্ট বাবা মায়ের অনিচ্ছায় বাচ্চা হলে রাগে এমন নাম রাখে, এই নামের কাউকেই আমাদের বাসায় কাজের লোক হিসেবেও রাখতাম না আমি। এটা শুনে তান্ত্রিক রেগে গিয়ে রিফানের দিকে এগিয়ে এলো, কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল এবং ভয়ার্ত চোখে রিফানের দিকে তাকিয়ে রইল। রিফান হাসছে আর বলছে, কি হলো তান্ত্রিক মশাই, আসেন, আমাকে শাস্তি দিবেন না? এর আগের বার মিহাদের সাথে কথা বলার কারণে আমাকে শাস্তি পেতে হয়েছিল, টানা 2 দিন আগুনের রুমে বন্দি করে রাখা হয়েছিল আমাকে। এখন আপনাদের সম্পূর্ণ বিরোধিতা করছি, পারলে আমাকে ছুঁয়ে দেখান। তান্ত্রিক বলল, তাহলে তুই কায়রির দেখা পেয়ে গেছিস তাই না? এই জন্য ওই সাহস বেড়ে গিয়েছে। তোর দিকে এগোতেই একটা ঘ্রাণ পেয়েছি আমি, ওই ঘ্রাণটাই কায়রির সদস্য চেনার উপায়। আজকে তোকে কিছু করতে পারবো না, কিন্তু ভাবিস না ছাড় পেয়ে গেছিস তুই, আমি অন্য কোনো রূপে ফিরে আসব। কাকিমা বলে উঠল, আলবার্ট এটা কি বলছেন? কায়রির সদস্য আবার কারা? আপনি ওকে ভয় পাচ্ছেন কেন? রিফানকে এখন ছেড়ে দিলে আর কখনো ধরা যাবে না, আপনি না পারলে আমি এখন রিফানকে বন্দি করব। এই বলে কাকিমা রিফানের দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারল। তান্ত্রিক বাধা দিতে চাইল কাকিমাকে, কিন্তু সে তার আগেই আগুনের গোলাটা রিফানের দিকে মারল। রিফান আগুনের গোলা নিজের মুঠে নিয়ে নিল এবং উল্টো সেই গোলা কাকিমার দিকে ছুঁড়ে মারল। সোজা এসে কাকিমার পেট বরাবর লাগলো এবং সে প্রায় অনেক দূরে গিয়ে পড়ে রইল। রিফান বলল, কাকিমা আপনি অসতর্ক ছিলেন, আপনার প্রথম ভুল ছিল হৃদিকাকে আঘাত করা, আর দ্বিতীয় ভুল ছিল আমাকে দুর্বল হিসেবে নেওয়া। তান্ত্রিক কি আপনাকে বলেনি আত্মহত্যা করা আত্মার চেয়ে কারো হাতে খুন হওয়া আত্মা বেশি শক্তিশালী?
মৃত্যুর দুনিয়ায় থাকার কোনো যোগ্যতাই নেই আপনার। তান্ত্রিক বলল, কাজটা তুই ঠিক করলি না রিফান। তুই ভাবছিস কাইরিরা আমাদের উদ্দেশ্য বিফল করে দিবে? আমাদেরকে হারানো অসম্ভব। কাইরিরা আমাদের সাথে কখনো পারবে না। এই জন্যই ওরা লুকিয়ে কাজ করে। ওদের সাহস নেই আমাদের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার। রিফান বলল, সেটা দেখা যাবে সময় হলেই। আমি আপনাদের এই মৃত্যুর দুনিয়া ধ্বংস করে দিব। আমার কিছু ছেড়ার ক্ষমতা নেই আপনার। এটা শুনে তান্ত্রিক রাগে গড় গড় করতে করতে কাকিমাকে নিয়ে উধাও হয়ে গেল সেখান থেকে। রিফান এবার শান্ত হলো এবং হৃদিকাকে বলল, তুমি ঠিক আছো তো? হৃদিকা বলল, মাথায় একটু চোট পেয়েছি, তবে সহ্য করে নিতে পারবো। আমি তো হয়রান হয়ে গেলাম তোমার সাহস দেখে রিফান ভাইয়া। কিভাবে করলা এটা? কাকিমার কথা বাদই দিলাম, তান্ত্রিকের মতো শক্তিশালী একজনের সাথে এভাবে কথা বললে কিন্তু সে তোমার কিছুই করতে পারলো না। সবকিছুই আমার মাথার উপর দিয়ে গেল। আর কায়রিটা আবার কি? সে আপনাকে কায়রি সদস্য বললো কেন? রিফান তখন বলল, আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছি হৃদিকা। কায়রি হচ্ছে এমন একটা সংগঠন যারা এই মৃত্যুর দুনিয়ার বিরুদ্ধে কাজ করে গোপনে। তারা এখান থেকে অশুভ আত্মাদের নিয়ে গিয়ে ভালো আত্মাতে পরিণত করে। আমাকেও শাস্তির মুখ থেকে তারাই বাঁচিয়ে নিয়েছে এবং তাদের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে। এই মৃত্যুর দুনিয়ায় সবচেয়ে বড় বাধা হচ্ছে কায়রির সংগঠন। আর এই সংগঠনের প্রধান হচ্ছে সেই বুজুর্গ জিন যে আমাকে সাহায্য করেছিল একসময়। তাকে সবাই হুজুর বলে ডাকে। হৃদিকা তখন বলল, আচ্ছা, তার মানে এই তান্ত্রিকই মৃত্যুর দুনিয়ার প্রধান সেনাপতি? যখন সে তোমার কাকার সাথে এসেছিল প্রথমবার, তখন ভেবেছিলাম সে হয়তো মানুষ, কিন্তু যখন বুঝলাম সে আসলে জিন শয়তান। আগে বলবে তো তান্ত্রিক তোমাকে কিছু করতে পারবে না, তাহলে আমিও কয়েকটা ডায়লগ মেরে দিতাম। রিফান তখন বলল, তোমাকে তান্ত্রিক এমনিতেও ভয় পাই। আচ্ছা, মিহাদ কোথায়? এত কথার মাঝে তো মিহাদের কথা ভুলে গিয়েছি। হৃদিকা বলল, তাই তো, মিহাদ কোথায়? ওই গাছের কাছে তান্ত্রিক মিহাদকে মাথায় আঘাত করে ফেলে দিয়েছিল। এখন তো সেখানে নেই, তাহলে গেল কোথায়? রিফান বলল, বুঝতে পেরেছি, তান্ত্রিক এখান থেকে খালি হাতে যায়নি। সে আমাদের চোখে ধুলো দিয়ে মিহাদকে নিয়ে গিয়েছে, আমরা বুঝতে পারিনি। হৃদিকা বলল, তাহলে এখন কি হবে রিফান ভাইয়া? তান্ত্রিক মিহাদকে নিয়ে গিয়ে কি করবে তা আমরা জানি না। তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রিফান তখন বলল, সেই উত্তর তো শুধুমাত্র আমাদের প্রধান জিন হুজুরই দিতে পারবে। চলো এখন আমাদের হুজুরের সাথে দেখা করতে হবে, তাকে সবকিছু জানাতে হবে।